মহারাজ কৃষ্ণচন্দ্রের অতি বিশ্বাসী এবং একান্তই মিত্রতুল্য গোপাল ভাঁড়ের আরো একটি মজার গল্প নিয়ে চলে এসেছি আজকেও। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে পাঠিয়েছিলেন এক কাজে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য নবদ্বীপে। সেটা গোপালকে ছাড়া মহারাজ অন্য কাউকে ভরসা করতে পারেননি। যদিও মহারাজ রাজবাড়ির একজন কাজের লোককে গোপালের সঙ্গে দিতে চেয়েছিলেন সেই সব জিনিসপত্র বহন করে আনার জন্য, কিন্তু গোপাল কাউকে সঙ্গে নিতে রাজি হয়নি। সে রাজামশাইকে বলেছিল, আমি মোটে ভাড়া করে নেব মহারাজ। যা হোক, জিনিসপত্র সব জোগাড় করে আনতে গিয়ে সন্ধে গড়িয়ে প্রায় রাত হতে চলেছে। তখন কৃষ্ণনগরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে এসেছে। গোপাল তো মহা ঝামেলায় পড়ল, কোনো মুটেকে দেখতে পাচ্ছে না কোথাও। এবার এত বড় বোঝা নিয়ে রাজবাড়ি অবধি যাওয়া মানে তো মহা ঝামেলার ব্যাপার। কি করবে গোপাল ভেবেই পাচ্ছে না। অনেক চেষ্টা করলে গোপাল কিন্তু কাউকেই পেল না দেখতে। তখন একরকম বাধ্য হয়েই গোপাল কোনো রকমে বোঝাটা মাথায় তুলল। এদিকে ঠিক সেই সময় কৃষ্ণনগরের রাস্তায় একজন বেশ তাগড়াই চেহারার পাহারাওয়ালা পাহারা দিচ্ছিল। নতুন পাহারাওয়ালা, তাই গোপালকে সে চিনতে পারেনি। বিরাট এক বোঝা মাথায় গোপালকে আসতে দেখে পাহারাদার তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলে, এই, তোমার মাথায় অত বড় বোঝায় কি আছে? গোপাল একটু রয়ে সয়ে উত্তর দিল, বিশেষ কিছু না, এতে কিছু সুরার বোতল আছে। পাহারাদার তো এই কথা শুনে বলল, কি বললে? মদের বোতল? তুমি জানো না রাজার হুকুম আছে, কেউ মদ খেলে বা মদ বিক্রি করলে তাকে কারাগারে বন্দি রাখা হয়। দেখাচ্ছি মজা, চলো রাজার কাছে, সেখানে তোমার বিচার হবে। গোপাল দেখলো এই এক মহা সুযোগ। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, কারণ এত বড় ভারী বোঝা নিয়ে রাজবাড়ি পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আবার রাস্তায়ও কোনো লোক নেই যে তাকে পয়সা কড়ির লোভ দেখিয়ে বোঝা বওয়ানো যাবে। আবার পাহারাদারকেও প্যাচে না ফেললে সে নিয়ে যেতে সহজে রাজি হবে না, কারণ সে তো গোপালকে চেনেই না, একেবারে নতুন। তাকে যদি চিনতো তাহলে নয় কিছু একটা উপায় করা যেত। তো দেখাই যাক বুদ্ধিটা খাটিয়ে। পাহারাদার বেটার মাথায় যদি বোঝাটা কোনো রকমে চাপিয়ে দেওয়া যায়। তাই গোপাল কিছু না বলে ফেটার মতো দাঁড়িয়ে রইল। ভাবটা এমন যেন সে সেখানে যাবে না। গোপাল কিছু বলছে না দেখে পাহারাদারটি তো খুব রেগে গিয়ে বলল, কি হলো? কানে কথা যাচ্ছে না? গোপাল তাও চুপ করে দাঁড়িয়ে রইল। এই দেখে পাহারাদার এবার নিজেই বোঝাটা মাথায় তুলে নিয়ে বলল, চলো আমার সঙ্গে রাজবাড়িতে, 3 বছর গারদের ঘানি টানবে, চলো। এত বড় সাহস! বলে বোঝা মাথায় নিয়ে রাজবাড়ির পথে হাঁটতে থাকলো। গোপালও এবার নিশ্চিন্ত মনে তার সঙ্গে
যেতে লাগলো। মনে তার ভারী আনন্দ। কিছুক্ষণ পরে রাজবাড়ির কাছাকাছি এসে পাহারাদার ভাবলো, রাজবাড়িতে একে নিয়ে গেলে তো তার কিছু লাভ হবে না, তার চেয়ে একটু আড়ালে নিয়ে যদি কিছু ভয় টয় দেখিয়ে আদায় করা যায়, সেই চেষ্টাই করা যাক। এই চিন্তা করে সে অন্য রাস্তায় যেতে লাগলো। তাই দেখে গোপাল আঁতকে উঠে বলল, এই চৌকিদার, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? রাজবাড়ি তো এইদিকে। পাহাড়াওয়ালা অবাক হয়ে বলল, তুমি রাজবাড়ি চেনো? গোপাল তখন বলল, চিনি বই কি, বিলক্ষণ চিনি। আর আমাকে তো রাজবাড়িতেই যেতে হবে। এই যে বোঝা ভর্তি মাল দেখছো, এ তো সবই রাজবাড়ির মাল। এর মধ্যে কোনো মদের বোতল নেই, আর একখানা চিঠিও আছে মহারাজের নামে, সেটাও তো ওনাকে পৌঁছে দিতে হবে। পাহারাদার তখন বললে, কই দেখাও দেখি তোমার চিঠি। গোপাল তখন তার সামনে চিঠিখানা বার করলো। চিঠি দেখে পাহারাদার তো অবাক। চিঠিখানা মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে লেখা। সে তখন রেগে বলে উঠল, তুমি আগে আমাকে চিঠিটা দেখালে না কেন? গোপাল একগাল হেসে বলল, আগে দেখলে কি করতে, আর আগে দেখালে তুমি কি আর এই বিরাট বোঝা এত দূর ঘাড়ে করে বয়ে আনতে? এই বলে সে পাহারাদার কাছ থেকে বোঝা নিয়ে রাজবাড়ির পথে পা বাড়ালো। যাবার সময় পাহারাদারকে উদ্দেশ্য করে গোপাল বলল, একেই বলে ভাগ্যবানের বোঝা পাহারা আলা বয়, বুঝলে? যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, 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 তাকে ছাড়া চলে না। কে সে উড়ে যায় কে না? হাসির রাজা, ধ্যানের রাজা, দোষের রাজা। হাসির রাজা, ধ্যানের রাজা, দোষের রাজা। খ্যাতি যখন ছড়িয়ে পড়ে তখন অনেক রকম সামাজিক কাজেও যুক্ত থাকতে হয় তাকে। গোপালের এখন সেরকমই অবস্থা। যতক্ষণ রাজবাড়িতে থাকে ততক্ষণ নিশ্চিন্ত। বাড়িতে যেদিন থাকে সেদিন লোকজন আসতেই থাকে গোপালের খোঁজে। কারো জমি জায়গার ব্যাপার, তো কারো শরিকি গন্ডগোল, কারোর আবার ছেলে মেয়ের বিয়ের ব্যাপার। বিভিন্ন কারণে গোপালের খোঁজ চলে। আর সব থেকে বড় কথা, গোপাল কাউকে নিরাশ করে না। যতটুকু সম্ভব সে সবার উপকার করার চেষ্টা করে। কারণ ছোট থেকে সে অনেক কষ্টের মধ্যে দিয়ে আজ এই জায়গায় এসেছে, অনেক ঠোকর খেয়েছে, তাই বুঝেছে মানুষের অসহায়তা। দরজার বাইরে শুধু গোপাল আছো, গোপাল বাবু আছেন। গোপালের বউও মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় উত্তর দিতে দিতে। তাই ছুটির দিনে গোপাল বাইরের উঠোনে একটা চৌকি পাতা থাকে, সেইখানেই বসে থাকে। সেখানেই দুপুরে খাওয়া দাওয়া সারে, এমনকি দুপুরে সেখানেই শুয়ে পড়ে। আর যেদিন গোপালের ভালো লাগে না, সেদিন কেউ খোঁজ করতে এলে বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় রাজবাড়ি গেছে। তাই শুনে তো আবার অনেক সময় রাজবাড়ি পর্যন্ত ধাওয়া করে আসে কেউ কেউ। এই যেমন কালাচাঁদ। কালাচাঁদ সম্পর্কে মামাতো দাদা হয় গোপালের, কিন্তু অনবরত ভাইয়ের খোঁজ করে, ভাইকে খুব সমীহ করে চলে। জমি কিনবে, তার কাগজপত্র দেখে দিতে হবে গোপাল ভাইকে।
বাড়িতে আমষষ্ঠীর ব্রত পালন হবে, ডাকো গোপালকে। গোপাল ছাড়া কালাচাঁদ কিছু বুঝতেই চায় না। বৌদিও খুব মান্য করে গোপালকে। কালাচাঁদ কোঠার বাড়ি তৈরি করবে, তার ভিত পুজোতে গোপালকে সপরিবারে হাজির থাকতেই হবে। তাই একরকম ভয়ে ভয়েই বেশ কিছুদিন ধরে গোপাল কালাচাঁদকে এড়িয়ে চলছে। কারণ আর কিছু নয়, কারণ কালাচাঁদা মানেই কিছু না কিছু কাজের কথা। আর শরীরে মনে ইদানিং অত্যাধিক চাপ পড়ছে গোপালের। হাজার হোক বয়স হচ্ছে তো, কেউ বুঝতেই চায় না। সকলেই ভাবে রাজবাড়ির কাজ কত না সুখের, কিন্তু যে কাজ করে সেই বোঝে এর জ্বালা। গোপালের মাথা যত কাজ করে, শরীর তত করে না স্বভাবতই। তাই অনেক সময়ে গোপালকে পালিয়েই বেড়াতে হয়। হয়তো গোপাল এই সবে মুর্শিদাবাদ থেকে এলো, আর সঙ্গে সঙ্গে যদি কেউ হাজির হয়ে বলে, গোপাল তোমাকে ছাড়া আমাদের গৃহপ্রবেশ হবে না, তোমাকে যেতেই হবে, তাহলে তখন তো আর এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না যে হুট করে কোথাও চলে যাওয়া গেল। তখন যেতে হতো গরুর গাড়ি চেপে অথবা পায়ে হেঁটে। সব জায়গায় আবার গরুর গাড়ি যেতও না, তখন হাঁটা ছাড়া গত্যন্তর নেই। কিন্তু এখন হাঁটতে খুব কষ্ট হয় গোপালের। তো কালাচাঁদ রাজবাড়িতে এলে গোপালের মামাতুতো দাদা হিসেবে অনেকেই চিনতো বলে রাজবাড়িতে ঢোকার ছাড়পত্র পেতে অসুবিধে হতো না। অতিথিদের বসার জায়গায় চুপ করেই বসে থাকে কালাচাঁদ। সেদিন কালাচাঁদকে দেখেই গোপাল বুঝে গেল জরুরি কিছু ব্যাপার আছে। গোপালকে দেখেই কালাচাঁদ বলে উঠল, ভাই রে, কালকে তোকে একবার যেতেই হবে। তুই কাল ছুটি নে। কোথায় যেতে হবে? গোপাল জানতে চাইলো। হঠাৎ ছুটি নেব কেন? আর ছুটি চাইলেই কি পাওয়া যায় বলো? কালাচাঁদ বলল, কালকে ছেলে দেখতে যাবো তে হট্টে। তুই তো জানিস আমার মেয়ে বোবা কালা, কথাও বলতে পারে না, কানেও শোনে না। তো একজন খোঁজ দিয়েছে তে হট্টে, আমাদেরই জানাশোনা। ছেলের বাবার সঙ্গে আলাপ হয়েছে, মনে তো হলো ভালো। তুই না গেলে হবে না ভাই। গোপাল অনেকেরই কথা উড়িয়ে দিলেও কালাচাঁদার কথা ফেলে দিতে পারে না। হাজার হোক নিজের মামাতো দাদা তো। তার উপরে ওর মেয়ে জন্ম থেকেই বোবা কালা, সেখানেও একটা স্নেহের ছায়া, সুতরাং যেতেই হয়। তেহট্ট পৌঁছাতে পৌঁছাতেই দুপুর হয়ে গেল। ছেলের বাবা সত্যি ভালো মানুষ, আতিথেয়তার কোনো ত্রুটি রাখলেন না। প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। 2-3 রকমের মাছ, মাংস, মিষ্টি, পায়েস, চাটনি সবকিছুই ছিল। গোপাল খুব তৃপ্তি করে খেলো। এবারে ছেলে দেখার পালা। বাবা হাঁক পারলেন, পদ্মলোচন। যে ছেলে ঘরে এলো সে কানা, নাম পদ্মলোচন। চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু চেহারাটি সুন্দর, গায়ের রং শ্যামবর্ণ, জন্ম থেকেই নাকি এরকম। ছেলেটিকে দেখে গোপাল জানতে চাইলো, এই বর বুঝি? হ্যাঁ, পাত্রের বাবা জানালেন। ও ভালো, গোপাল বলে বসলো। কানা ছেলের নাম পদ্মলোচন রেখেছেন, তা বেশ করেছেন। আমাদের মেয়ের নামও সুভাষিনী, সেও কিন্তু কথা বলতে পারে না, আর কানেও শোনে না। ছেলের বাবা আঁতকে উঠলেন। তারপর কালাচাঁদের দিকে তাকিয়ে বললেন, আগে তো বলেননি। দাদার হয়ে গোপাল উত্তর দিল, আপনার ছেলে যে কানা সে কথা তো আগে আপনিও বলেননি। আর এ তো একেবারে রাজ্যটুক, একজন চোখে দেখবে আর একজন কথা কইবে, এতে তো আপত্তি থাকার কথা নয়। এতে তো ছেলে আর মেয়ের কাউকে কিছু বলার থাকবে না। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে নিন তার কি মত।
সেও তো বড় হয়েছে। ছেলের বাবা অন্দরমহলে চলে গেল কিছুক্ষণের জন্য। তারপর ফিরে এসে জানালো তাদের আপত্তি নেই, শুধু মেয়েকে একটিবার তার স্ত্রী দেখতে চান। এরপর যথারীতি পাত্রের মা আর বাবা একদিন মেয়েকে এসে দেখে গেলেন। সুহাসিনীকে তাদের পছন্দও হয়ে যায়। তারপর এক শুভ দিন দেখে কালাচাঁদের বোবা কালা মেয়ে সুহাসিনীর বিয়ে হয়ে গেল কানা ছেলে পদ্মলোচনের সঙ্গেই।